আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা। আমি তোমাদেরকে এই যে তোমাদের প্রথম যে ভাষা ১ থেকে ৯ এটা আমি তোমাদেরকে শিখাবো। ধাপে, ধাপে আমি তোমাদেরকে সবগুলো শিখাবো। তোমরা এগুলো ভিডিওগুলো দেখবা। তাহলে তোমাদের অনেক সুবিধা হবে ব্যাকরণের শুরু থেকে। আর তোমাদের এই যে ব্যাকরণ শুধু এমসিকিউ পড়তে হবে। তারপর তোমাদের কিন্তু রচনা আছে, বাক্য সম্প্রসারণ আছে। এগুলো তোমাদের যে আইটেমগুলো আছে এগুলো আমি তোমাদেরকে ধাপে, ধাপে সুন্দর করে নোট করে দিব। এগুলো তোমরা পড়ে ফেলবা। তার আগে আমি তোমাদেরকে ব্যাকরণগুলো পড়ায় ফেলবো। ওকে? যেহেতু এটা অনেকের শেখা হয় না, সবচেয়ে কঠিন লাগে অনেকের। যেটা আমি তোমাদেরকে শিখাবো। তোমরা শুধু দাগালো লাইনগুলো এমসিকিউ আকারে পড়বা। যেহেতু এমসিকিউ তাহলে পুরা তোমাদেরকে পড়তে হবে না। আমি যে লাইনগুলো দাগাই দিব, তোমরা এই লাইনগুলো পড়বা তাহলেই তোমাদের হয়ে যাবে। ওকে? তাহলে কি হলো? ভাষা। তাহলে মানুষ কিন্তু ভাষা সম্পদের অধিকারী, তাই না? তাহলে মানুষের উচ্চারিত অর্থবহ বহুজন বদ্য যে ধ্বনি সমষ্টি এটাই হলো ভাষা। তাহলে এই যে ভাষা হলো অর্থবহ প্রণালীলব্ধ ধ্বনির প্রতীক। মানে অর্থবহ, অর্থ প্রকাশ করবে এরকম কতগুলো ধ্বনির প্রতীক হলো ভাষা। ভাষা মানব গোষ্ঠীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সম্পদ। সমাজবদ্ধ মানুষের পারস্পরিক ভাব বিনিময়ে ভাষা একটা উন্নত মাধ্যম। তো সেক্ষেত্রে ভাষা কাকে বলে এখান থেকে প্রয়োজন নেই। তাহলে তোমরা কি করবা? আমি যে লাইনগুলো দাগাই তোমরা বইয়ে এই লাইনগুলো দাগায় নিয়ে পরবর্তীতে শুধু দাগানো লাইনগুলোই পড়বা, দেখবা দ্রুত বই পড়া হয়ে যাবে। আর তোমাদের বাংলা ব্যাকরণের জন্য কোনো গাইড পড়তে হবে না। ওকে? এমসিকিউর জন্য কোনো গাইড পড়ার প্রয়োজন নেই। তোমরা বইয়ের দাগানো লাইনগুলো পড়লে সব এমসিকিউ পারবা। আর তোমরা গাইড পড়তে গেলে অনেক এমসিকিউ পড়তে হবে। দেখবা মুখস্থ হবে না, ভুলে যাবা এমসিকিউ গুলো। এজন্য বোর্ড বই পড়ার অভ্যাস করো। ওকে? কারণ সামনে তোমাদেরকে অনেক বোর্ড বই পড়তে হবে। তাহলে মানব সভ্যতার বিকাশে ভাষার গুরুত্ব অপরিসীম। তো তাহলে কি হলো? মানুষ যখন আদিমকালে মানুষ যখন গুহাবাসী, বনবাসী ছিল আর তখনকার ভাব বিনিময়ের মাধ্যম ছিল ইশারা, ইঙ্গিত, অঙ্গভঙ্গি। তাহলে আদিকালে মানুষের ভাব বিনিময়ের মাধ্যম ছিল ইশারা, ইঙ্গিত আর অঙ্গভঙ্গি। তো এগুলো বলা হয় ভাষা বিকাশের প্রাথমিক রূপ। তাহলে ভাষা বিকাশের প্রাথমিক রূপ কয়টা? ৪ টা। ইশারা, ইঙ্গিত, অঙ্গ-প্রত্যঙ্গের ব্যবহার, নাচ, চিত্র। তো সৃষ্টির ১ম যুগের সভ্যতার সোপানে যখন মানুষ সভ্যতার সিঁড়িতে উঠেছে, মানুষের তখন ১ম পদক্ষেপ ছিল সংঘবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাহলে এভাবেই তৈরি হয় সংঘবদ্ধ হয়ে কাজ করা থেকে তৈরি হয় কি? সমাজ। তারপর তারা কি করে? নিরন্তর প্রচেষ্টা, বুদ্ধি, সাধনার মাধ্যমে মানুষ কি করে? এই ধ্বনির প্রণালীলব্ধ উচ্চারণ ব্যবহারে সক্ষম হলো। তার মানে মানুষ ভাষা আবিষ্কার করল। মানুষের কণ্ঠ নিঃসৃত বাক ধ্বনিগুলো ভাষা হিসেবে স্বীকৃত। তাহলে এই যে ইঙ্গিতের মাধ্যমে ভাষার ভাবের আদান-প্রদান হয়। কিন্তু কণ্ঠধ্বনি হচ্ছে মানুষের অনুভূতি প্রকাশের সর্বোত্তম প্রক্রিয়া। তাহলে মানুষের অনুভূতি প্রকাশের সবচেয়ে শ্রেষ্ঠ প্রক্রিয়ার নাম কি? এটা হলো কণ্ঠধ্বনি। আমাদের এই কণ্ঠধ্বনি। তো কণ্ঠধ্বনির মাধ্যমে মানুষ সূক্ষ্ম অতি সূক্ষ্ম ভাব প্রকাশে সক্ষম। তাই আমরা বলতে পারি ভাষাও কি? ভাষা হলো বাকযন্ত্র সৃষ্ট সর্বজন ব্রধ্য ধ্বনি সমষ্টি। মানে আমাদের বাকযন্ত্র যেগুলো আছে যেমন এই যে কণ্ঠ, জিহ্বা, ওষ্ঠ, দন্ত, নাসিকা, মুখ বিবর বাকযন্ত্র আছে ১১-১২ টা আছে। এগুলো থেকে যে ধ্বনিগুলো উচ্চারিত হয় বোধগম্য মানুষ বুঝতে পারে সেগুলোই হলো ভাষা। তাহলে মনের ভাব প্রকাশের জন্য মনুষ্য জাতি অপরের বোধগম্য যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে তাকে বলে ভাষা। আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে মনুষ্য জাতি যে ধ্বনি সকল দ্বারা মনের ভাব প্রকাশ করে তার নাম হলো কি? ভাষা। কে বলছে? এটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছে। আর ডক্টর সুনীতি কুমার বলছে যে মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে কি? উচ্চারিত। এমসিকিউ আসবে যে বলছে এটা কে বলছে? স্বতন্ত্রভাবে অবস্থিত তথ্য তথা বাক্যে প্রযুক্ত শব্দ সমষ্টিকে বলা হয় ভাষা। তাহলে মানুষের মনোভাব প্রকাশের কণ্ঠ নিঃসৃত অর্থবহ ধ্বনি সমষ্টি হলো ভাষা। যদি বলে ভাষার বৈশিষ্ট্য কয়টা? ভাষার বৈশিষ্ট্য ৪ টা। এটা খালি লিখলেই হবে। ওকে? ভাষার বৈশিষ্ট্য হলো ৪ টা। এটা খালি মনে রাখবা। কি, কি বৈশিষ্ট্য এগুলো প্রয়োজন নেই। আর এটা গুরুত্বপূর্ণ এমসিকিউ যে কিভাবে ভাষার পার্থক্য পরিবর্তন ঘটে? দেশ, কাল, পরিবেশ ভেদে। দেখো এক দেশের সাথে আরেক দেশের ভাষার মিল নাই। সময়ের সাথে আগেরকার যুগের ভাষা এখনকার দেখবা গ্রামের ভাষাও চেঞ্জ হয়ে যাচ্ছে। পরিবেশের মধ্যে কারণে বিভিন্ন ক্লাস পরিবেশে ভাষা চেঞ্জ। তাহলে কিভাবে ভাষার পার্থক্য পরিবর্তন ঘটে? দেশ, কাল, পরিবেশ ভেদে। এটা মনে রাখবা। তার মানে বিভিন্ন দেশে বিভিন্ন ভাষা আছে। রাশিয়ার ভাষার নাম হলো রুশ ভাষা। তো বর্তমানে পৃথিবীতে ৩,৫০০ এর উপরে ভাষা আছে। কত ভাষা? ৩,৫০০ এর উপরে। এটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। তাহলে বাংলা ভাষার ইতিহাস দেখো। এই যে বাংলা ভাষার যদি উৎসমূলের কথা বলা হয় সেটা হলো ইন্দো ইউরোপীয় ভাষা। মনে রাখবা। বাংলা ভাষার উৎসমূলের নাম কি? ইন্দো ইউরোপীয় ভাষা। এটা হলো আজ থেকে ৫,০০০ বছর পূর্বে ইউরোপের মধ্যভাগ হতে দক্ষিণ-পূর্ব অঞ্চলে ইন্দো ইউরোপীয় ভাষা চালু ছিল। ৫,০০০ বছর আগে। এটা খালি মনে রাখলেই হবে। তার মানে বাংলা ভাষার এই যে বাংলা ভাষার আদি উৎস হলো এই ইন্দো ইউরোপীয় ভাষা। বাংলা ভাষার আদি উৎস। তবে একবারেই বাংলা তৈরি হয়নি। ধাপে, ধাপে বাংলা তৈরি হয়েছে। এক্ষেত্রে বলা যায় ৭ম শতকে বাংলা ভাষার উদ্ভব ঘটেছে। তবে পণ্ডিতদের মধ্যে মতপার্থক্য আছে। মতপার্থক্য আছে কি নিয়ে? এই বাংলা ভাষার উদ্ভব নিয়ে পণ্ডিতদের মধ্যে মতপার্থক্য আছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উদ্ভব হলো ৬৫০ খ্রিস্টাব্দে। আর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে ৯৫০ খ্রিস্টাব্দ বাংলা ভাষার উদ্ভব। এটা মনে রাখবা এগুলো এমসিকিউ।
তাহলে আমি যেগুলো লাইন দাগায় দিচ্ছি এই লাইনগুলোই তোমরা মুখস্থ করে ফেলবা। প্রিয় শিক্ষার্থী দেখো এবার আমরা কি শিখবো? সাধু চলিত রীতি মানে সর্বনাম ক্রিয়াপদের পার্থক্য। তাহলে এখানে গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ আছে যে বাংলাদেশ ছাড়াও বাংলাদেশের বাইরে কোথাকার মানুষ বাংলা ভাষায় কথা বলে? ভারতের পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা, আসামের করিমগঞ্জ ও কাছাড়ের অধিবাসীরা মাতৃভাষা তাদের মাতৃভাষা বাংলা, তারা বাংলায় কথা বলে। তাহলে বাংলা ভাষা প্রায় ১,৫০০ বছরের পুরনো। মনে রাখবা। পৃথিবীর সব ভাষারই ২ টা রূপ দেখা যায়। কয়টা? ২ টা। বাংলা ভাষারও ২ টা রূপ আছে। বাংলা ভাষায় কয়টা রূপ আছে? ২ টা। ২ টা রীতি লেখা, একটা সাধু, একটা চলিত। সাধু ভাষা দেখো, সাধু ভাষা হলো বাংলা ভাষার একটি প্রাচীন লিখিত রূপ, নাম হলো সাধু ভাষা। বাংলা সাহিত্যের প্রাচীন ও মধ্যযুগে পদ্যই ছিল ভাব প্রকাশের প্রধান বাহন। প্রাচীনকালে আর মধ্যযুগে। তাহলে গদ্য ছিল না। কিছু চিঠিপত্র এবং দলিল দস্তাবেজ গদ্যের ব্যবহার ছিল। গদ্যের মতো করে লেখা হইতো চিঠিগুলো। তখন ১৮০০ খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠিত এই ফোর্ট উইলিয়াম কলেজকে কেন্দ্র করে গদ্য চর্চা শুরু হয়। সেদিনকার গদ্য লেখকরা কি করে তখন আবার এই গদ্য লেখকরা মূলত সাধুজনদের যে ভাষাটা ছিল সংস্কৃত ভাষার উপর জোর, তার মানে সংস্কৃত ভাষাকে তারা ব্যবহার শুরু করে। পরে ১৯ শতকে কি হয়? এই যে বাংলা গদ্যের যে লিখিত রূপ গড়ে ওঠে তার নামই হলো সাধু ভাষা। সাধু ভাষার সম্পর্কে ভাষাচার্য যা সুনীতি কুমার চট্টোপাধ্যায় লিখেছেন, সাধু ভাষা সমগ্র বঙ্গদেশের সম্পত্তি। সাধু ভাষা সমগ্র বঙ্গদেশের সম্পত্তি। কে বলছে? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তো বস্তুত বাংলা গদ্যের প্রাথমিক পর্যায়ে মৃত্যুঞ্জন বিদ্যালঙ্কার, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অক্ষয় কুমার দত্ত এরা হলো সংস্কৃত ভাষার অনুকরণে মানে এটা তোমাদের মূল এমসিকিউ এটা যে তৎসম শব্দের অর্থ কি? সংস্কৃত। এটা মনে রাখবা। বাকিগুলো মনে না রাখলেও চলবে। তাহলে এই যে এই তৎসম শব্দ বলতে সাহিত্যিক গদ্যরীতি গড়ে তোলেন তাই সাধু ভাষা। তার মানে সাধারণত গদ্য সাহিত্যে ব্যবহৃত বাংলা ভাষাই হলো সাধু ভাষা। এটা বলছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তাহলে কি হলো দেখো যে ভাষারীতিতে ক্রিয়াপদ ও সর্বনাম পদ পূর্ণরূপে বর্তমান থাকে তাকে বলে সাধু ভাষা। যেমন তাহারা খেলিতেছে, উহারা ঘুমাইয়া রহিয়াছে। আর চলিত ভাষা দেখো কোন একটি প্রধান ভাষার আওতাভুক্ত সমগ্র ভূখণ্ডের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন কথ্যরূপ বা মৌখিক ভাষা ব্যবহৃত হয়। তো মানুষ মুখের ভাষাকে লিখিত ভাষা ব্যবহারের উদ্দেশ্যে চলিত ভাষার প্রচলন হয়। মানে মানুষ এই যে মুখের যে এত ভাষা আছে এগুলোকে ব্যবহার করার উদ্দেশ্যে চলিত ভাষার জন্ম হয়। তবে সবার মুখের ভাষা কিন্তু চলিত না। কারণ মুখের ভাষা অঞ্চল ভেদে পরিবর্তন হয়। তাই নির্দিষ্ট অঞ্চলে একটি নির্দিষ্ট এলাকার শিক্ষিত শিষ্টজনের মৌলিক ভাষাকে মান ধরা হয়েছে, স্ট্যান্ডার্ড মান ধরা হয়েছে। যেমন এটা কোন অঞ্চলের মানুষ? এই যে কলকাতার ভাগীরথী নদীর তীরবর্তী এলাকা এবং কলকাতার ভদ্র শিক্ষিত সমাজের যে মুখের ভাষা এটাই হলো আদর্শ চলিত ভাষা হিসেবে ধরা হয়। এটাই বাংলার আদর্শ চলিত ভাষা। বাংলা তোমরা জানো যে কলকাতার মানুষ কিন্তু অনেক শুদ্ধ বাংলা ভাষায় কথা বলে। তাহলে চলিত ভাষা বর্তমানে একাধারে লেখার ভাষা আবার মুখেরও ভাষা। তাহলে মূলত কি প্রিয় শিক্ষা দেখো যে ভাষারীতিতে ক্রিয়াপদ ও সর্বনাম পদ সংক্ষিপ্ত আকারে ব্যবহৃত হয় তাকে চলিত ভাষা বলে। যেমন ওখানে ছিল তাহারা, এখানে হবে তারা। খেলিতেছে হলো খেলছে। তাহলে চলিত ভাষাগুলো সবসময় সুন্দর হয়। তাহলে চলিত ভাষা সর্বনাম ক্রিয়াপদের পরিবর্তন দেখা যায়। যেমন দেখো করিতেছি, চলিত ভাষা হবে করছি। সাধু ভাষা সর্বনাম কি? তাহার, চলিত ভাষা হলো তার। তাহারা তারা, তাহাদের তাদের, উহাদের ওদের। ওকে? তাহলে এখানে কিছু সাধু ভাষা কিছু চলিত ভাষা আছে যেমন করিব সাধু, করব হলো চলিত, করিব সাধু, কর্ম হলো চলিত, লিখিব লিখব, করিতেছিলাম করছিলাম, পড়তেছিলাম পড়ছিলাম, লিখিয়াছি লিখেছি, করিয়াছি করেছি, পড়িয়াছি পড়েছি, পড়িতে থাকিব পড়তে থাকবো। তাহলে তোমরা এগুলো একটু পড়ে নিবা। পড়ে নিলে তোমাদের কাজে দিব। ওকে? এমসিকিউ তে আসবে না। কিন্তু অনেক সময় এমসিকিউ একটা বাক্য দিতে পারে। বলো এই বাক্যের প্রকৃত চলিত রূপ কোনটা বা প্রকৃত সাধু রূপ কোনটা? এভাবে তোমাদের প্রয়োজন হতে পারে। লইব হলো নেব। দেখো সাধু ভাষা দেখো সর্বনামগুলো দেখো। তাহার হলো তার, তাহাদের তাদের, তাহাতে তাতে, তাহার তারা, তাহারা তারা, তাহাকে তাকে, ইহারা হলো এরা, ইহাদের এদের, উহারা ওরা, উহাদের ওদের, উহা হলো ও, এই হলো এ, ইহা হলো এটি, ইহাকে হলো একে, কাহার কার, যাহা হলো যা, যাহারা যারা, ইহার হলো এর, কাহাকে কাকে, যাহাকে যাকে। দেখো সাধু চলিত ভাষার বৈশিষ্ট্য আছে দেখো যে সাধু ভাষা ক্রিয়াপদে পূর্ণ রূপ থাকে। কিন্তু চলিত ভাষায় হলো সংক্ষিপ্ত। দেখো সাধু ভাষা বলে করিয়াছি, চলিত ভাষা বলবে করেছি। সাধু ভাষায় সর্বনাম পদের পূর্ণরূপ থাকে। যেমন তাহারা, এখানে বলবে তারা। চলিত ভাষায় শুধু সর্বনাম পদের সংক্ষিপ্ত রূপ থাকে। সাধু ভাষা হলো অনুসর্গের পূর্ণরূপ থাকে। যেমন হইতে, দিয়া, এখানে বলে হতে, দিয়ে সংক্ষিপ্ত রূপ থাকে। মানে সর্বনাম, ক্রিয়া, অনুসর্গের সংক্ষিপ্ত রূপ হলো চলিত ভাষায় আর পূর্ণরূপ হলো সাধু ভাষায়। সাধু ভাষায় তৎসম মানে সংস্কৃত শব্দের ব্যবহার বেশি, খুবই গুরুত্বপূর্ণ। দেখো মস্তক মানে হলো মাথা, হস্ত মানে হাত, ঘৃত মানে ঘি, ধৌত মানে ধোয়া। তাহলে এগুলো সাধু ভাষার শব্দ। সাধু ভাষাগুলো গুরুগম, আবার সাধু রীতিগুলো ব্যাকরণ নিয়ম মেনে চলে। এর কাঠামো অপরিবর্তনীয়।
সাধারণ ভাষায় বক্তৃতা দেওয়া যাবে না, নাটকও করা যাবে না। কিন্তু দেখো চলিত ভাষা তদ্ভব, অর্ধ তৎসম, দেশি, বিদেশি। মানে তৎসম মানে সংস্কৃত। তৎসম মানে সংস্কৃত। তৎসম বাদে তদ্ভব, অর্ধ তৎসম, দেশি, বিদেশি। এই বাকিগুলো হলো চলিত ভাষায়। যেমন হাত, মাখা, ঘি, ধোয়া এগুলো। চলিত ভাষা হালকা, কিছুটা গতিশীল। চলিত ভাষা পরিবর্তনশীল। চলিত ভাষার চটুল, জীবন্ত, লোকায়ত মনে হয়। সাধু ভাষা মনে হয় মৃত ভাষার মতো। তাহলে পার্থক্য এইগুলোই আছে। দেখো পার্থক্য থেকে এমসিকিউ আসে যে সাধুরীতিতে সর্বনাম ক্রিয়াপদের পূর্ণরূপ থাকে। তোমাদের পার্থক্য খালি এমসিকিউর মতো করে পড়লেই হবে। চলিত রীতিতে ক্ষুদ্র রূপ, সংক্ষিপ্ত রূপ হয়। একই রকম সর্বনামের পূর্ণরূপ, সর্বনামের সংক্ষিপ্ত রূপ। সাধুরীতিতে তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি, যেমন হস্ত, মস্ত, ঘৃত, ধৌত। আর চলিত ভাষা তদ্ভব, অর্ধতৎসম, দেশি, বিদেশি শব্দের ব্যবহার বেশি, যেমন হাত, মাথা, ঘি, ধোয়া এগুলো। সাধু ভাষা অনুসর্গের পূর্ণরূপ, এখানে অনুসর্গের সংক্ষিপ্ত রূপ। সাধু ভাষা বক্তৃতা, নাট্য সংলাপের অনুপযোগী, চলিত ভাষার নাট্য সংলাপ বক্তৃতার উপযোগী। সাধু ভাষা মার্জিত, চলিত ভাষা চটুল, জীবন্ত, লোকায়ত। কৃষিকা দেখো এখানে হলো কিছু সাধু ভাষার নমুনা দিছে, কিন্তু এগুলো তোমাদের আসবে না প্রশ্নের মাঝে। তাহলে বোধোদয় হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা, সাহিত্যের সামগ্রী এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তারপরে হলো যে বই পড়া হলো প্রমোদ চৌধুরীর লেখা। তো এখানে ছোট ছোট একটা লাইন ছিল, ছোট লাইন এটা যেমন দিতে পারে যে এই যে এই কথা শুনে অনেকে চমকে উঠবেন, এই কথা এটার হলো যে সাধুরূপ কি এরকম। এটা চলিত ভাষায় লেখা আছে। এরকম সাধু দিলে চলিত করতে হবে। জীবন বৃক্ষ কার লেখা? মোতাহার হোসেন চৌধুরী। ঋষিকে দেখো, যেমন এখানে পথে এক যুবকের সহিত তাহার সাক্ষাৎ হইল। এটা চলিত রূপ কি হবে? পথে এক যুবকের সঙ্গে তার দেখা হলো। গফুর চুপ করে রইল। গফুর চুপ করে রইল। পাকা ২ ক্রোশ হাঁটিয়া স্কুলে বিদ্যা অর্জন করতে যাই। এটা হলো পাকা ২ ক্রোশ পথ হেঁটে স্কুলে বিদ্যা অর্জন করতে যাই। আমি ব্যাপারটা বুঝিয়া আমার বিছানা গুটাইয়া লইয়া তাদের স্থান করিয়া দিলাম। আমি ব্যাপারটা বুঝে আমার বিছানা গুটিয়ে নিয়ে তাদের জায়গা করে দিলাম। আমি না ঘর হইতে দুয়ারে আসিয়া দাঁড়াইল। আমি না ঘর হতে দুয়ারে এসে দাঁড়াইল। তাহলে এবার সাধু থেকে চলিত, আবার চলিত থেকে সাধু করতে হতে পারে যে চেয়ে দেখি আমাদের রহমতকে ২ পাহারাওয়ালা বেঁধে নিয়ে এসেছে। তোমরা জানো না, তোমাদের গল্প কাবুলিওয়ালা গল্পে আছে। তাহিয়া দেখি আমাদের রহমতকে ২ পাহারাওয়ালা বাঁধিয়া লইয়া আসিতেছে। হাজার বছর ধরে মানুষ এদের দেখছে। হাজার বছর ধরিয়া মানুষ এদের দেখিতেছে। তাহলে এগুলো চলিত, এগুলো সাধু। আমাদের এই ভীরুতা কি চিরদিনই থেকে যাবে? আমাদের এই ভীরুতা কি চিরদিনই থাকিয়া যাইবে? দেখছো? একথা শুনে অনেকে চমকে উঠবেন। একথা শুনিয়া অনেকে চমকিয়া উঠিবেন। তাহলে এগুলো চলিত, এগুলো সাধু। কৃষিকে দেখো তোমাদের এমসিকিউ থাকবে কিভাবে? এই দেখো, বাংলা ভাষার উৎসমূল কোনটা ভাষা? এই যে ইন্দো ইউরোপীয় ভাষা। নিচের কোন বাক্যটি সাধু ভাষার উদাহরণ? দেখো, আমি আজ বাড়ি যাব, আমি আজ সুস্থ বোধ করিতেছি। দেখো, করিতেছি। আর আমরা ক্রিয়ার পূর্ণরূপ থাকে হলো সাধু ভাষায়। চলিত ভাষার বৈশিষ্ট্য কোনটা? দেখো, দেখো চলিত ভাষার সংক্ষিপ্ত ক্রিয়ারূপ সংক্ষিপ্ত আমরা জানি, সর্বনামের সংক্ষিপ্ত এটাও আমরা জানি। চলিত রীতি গুরু গম্ভীর না, আমরা জানি সাধু রীতি গুরু গম্ভীর। তাহলে আমাদের ১-২ হবে অ্যান্সার। তাহলে অ্যান্সারটা হলো ক, ১-২। তাহলে প্রিয় শিক্ষার্থী, এভাবে তোমাদের এমসিকিউ আসবে। তাহলে তোমরা শুধু দাগালো লাইন পড়বা, তাহলেই তোমাদের এমসিকিউ হয়ে যাবে। তোমাদের কোনো গাইড পড়তে হবে না, কারণ গাইডের অনেক এমসিকিউ থাকে, অনেক বেশি। আর এগুলো পড়লে কমনও পড়বে না। কিন্তু তোমাদের এই যে বই দাগায় ব্যাকরণ শুধু ব্যাকরণের ক্ষেত্রে, আমি অন্য সাবজেক্টের কথা বলিনি। ব্যাকরণের ক্ষেত্রে তোমরা বোর্ড বই থেকে এমসিকিউ পড়ার অভ্যাস করো, কারণ তোমাদের এই অভ্যাসটা 9-10 ওইটা করতে হবে। আবার ভার্সিটি অ্যাডমিশনের জন্য তোমাদের ব্যাকরণে অনেকে এগুলো করতে হবে। তার মানে তোমাদেরকে ব্যাকরণ বোর্ড বই পড়া শিখতে হবে। এইভাবে তোমরা যদি বুঝা বুঝা খালি দাগানো লাইনগুলো পড়ো, তাহলে একসময় তোমাদের সেম ব্যাকরণগুলো আসবে, আবার পরের ক্লাসে তোমরা সহজে বুঝে যাবা। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা সাবস্ক্রাইব করে রাখবা। এছাড়া হলো যে তোমাদের যত ভিডিওগুলো আছে আমি এগুলো দিব, তোমরা দেখতে থাকবা। আমাদের পাশে থেকো, ভালো থেকো।